হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা বৈষ্ণব পদাবলীর বিদ্যাপতি চণ্ডীদাস আলোচনা করার পর আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞানদাস। ওকে, তো জ্ঞানদাসের এ টু জেড আলোচনা, বিশেষ করে কোন পদগুলো পরীক্ষায় পড়তে পারে বা জ্ঞানদাসের উপরে কি কোশ্চেন করতে পারে তার ডিটেল আলোচনা আমরা করব। তো সঙ্গে থাকো। ওকে, দেখো জ্ঞানদাস ছিলেন চণ্ডীদাসের ভাব শিষ্য। একদম ডাইরেক্ট এইটাই ধরে প্রশ্ন আসে, কিন্তু এত ইজি প্রশ্ন আসবে বলে মনে হয় না। কিন্তু যেহেতু আমরা পুরোটাই আলোচনা করব, কাজেই জ্ঞানদাসের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা জেনে নেব। ওকে, তো দেখো জ্ঞানদাস ছিলেন চণ্ডীদাসের ভাব শিষ্য। এর মানেটা কি? যে সিঁড়ি বেয়ে বৈষ্ণব পদসাহিত্যের শ্রেষ্ঠত্বের আসন চণ্ডীদাস দখল করেছিলেন, ভাব ও ভাষায় জ্ঞানদাস তারই পথ অনুসরণ করেছিলেন। এবার দেখো তোমাদের মাথায় ক্লিক করবে, কোন সিঁড়ি বেয়ে তাহলে বৈষ্ণব পদসাহিত্যে চণ্ডীদাস শ্রেষ্ঠত্বের আসন দখল করেছিলেন? চণ্ডীদাসের লেখার কোয়ালিটি কি, স্পেশালিটি কি, জাস্ট আগের দিনে আমরা আলোচনা করেছি। খুব সহজ সরল ভাষায়, আটপৌরে ভাষায়, অথচ বাস্তবিক মানব প্রেমের চিত্র রাধাকৃষ্ণের প্রেমলীলার মধ্যে প্রকাশ পেয়েছে, যার ফলে মানুষ খুব কানেক্ট করতে পারেন ঐশ্বরিক প্রেমের স্বরূপের সঙ্গে। মানবিক প্রেমের যে মেলবন্ধন, ঐশ্বরিক প্রেমের যে আকুতি, তা যে সত্যি কতটা বাস্তব সেটা ভগবানের প্রেমলীলার মধ্যে দিয়ে প্রকাশিত হলেও প্রেমের চিরন্তন প্রেমের যে আবেদন, তার মধ্যে যে আকুতি, তার মধ্যে যে অনুভূতি, তার মধ্যে যে পূর্বরাগ, অনুরাগ, যা যে কোনো মানব মনের বা প্রেমের অনুভূতির যে কোনো পর্যায়ে কতটা বাস্তব মণ্ডিতভাবে, কতটা বাস্তবিক চেহারা সমেত ফুটে উঠেছে, তা চণ্ডীদাস মানে ফুটে উঠতে পারে কতটা বাস্তবিকভাবে, তা চণ্ডীদাসের লেখনী মধ্যে দিয়ে আমরা সেই বাস্তবতার একদম নিরাভরণ রূপ পেয়েছি। ঠিক আছে, তো চণ্ডীদাসের লেখা একদম সহজ সরল, অথচ বাস্তবিক, অথচ সুললিত সাহিত্যের পদ মার্জিত। ঠিক আছে, তো ঠিক সেই আদলেই, অর্থাৎ চণ্ডীদাসের যে ভাব এবং ভাষা, তারই পথ অনুসরণ করেই কে পদ লিখছেন? জ্ঞানদাস। সেই জন্যই জ্ঞানদাস হচ্ছে চণ্ডীদাসের ভাব শিষ্য। এবার দেখো আমরা টপিকগুলো দেখো স্ক্রিনে, কি আলোচনা করব যে জ্ঞানদাসের বেসিক জিনিস। তাছাড়াও কি জ্ঞানদাস সম্পর্কে কে কি মন্তব্য রেখেছেন, যে কোট ধরে কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোতে কোশ্চেন এসেই থাকে। তো দেখো, অসিত বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, যখন জ্ঞানদাস কৃত্রিম কবি সংস্কারের চশমা আর ব্রজবুলি সাজসজ্জা ত্যাগ করিয়া বাঙালি সুরে রাধাকৃষ্ণের সুখ দুঃখের কথা শুনাইছেন, তখনই তিনি পাঠকের মন লুট করিয়া লইয়াছেন, তখনই তিনি চণ্ডীদাসের যথার্থ উত্তর সাধক হইয়াছেন। এই স্টেটমেন্ট কে দিয়েছেন? অসিত বন্দ্যোপাধ্যায় বা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আরেকবার বলে দিই, তোমরা সিসিটা অন করে নেবে, পুরো বিষয়টা যেমন আমি পরিষ্কারভাবে বলছি পরিষ্কারভাবে লিখিত রূপে পেয়ে যাবে। ওকে, আরেকবার বলি, অসিত বন্দ্যোপাধ্যায় জ্ঞানদাস সম্পর্কে কি বলেছেন। যখন জ্ঞানদাস কৃত্রিম কবি সংস্কারের চশমা আর ব্রজবুলির সাজসজ্জা ত্যাগ করিয়া বাঙালি সুরে রাধাকৃষ্ণের সুখ দুঃখের কথা শুনাইয়াছেন, তখনই তিনি পাঠকের মন লুট করিয়া লইয়াছেন, তখনই তিনি চণ্ডীদাসের যথার্থ উত্তর সাধক হইয়াছেন। কোটেশন শেষ, অর্থাৎ স্টেটমেন্ট কমপ্লিট। ওকে, তো অন্যান্য পদকারদের মতো জ্ঞানদাস বাল্যলীলা, দানখণ্ড, নৌকাবিলাস ইত্যাদি বিষয় নিয়ে পদ রচনা করলেও তার শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে মূলত রসগারের পদরচনায়। ঠিক আছে, এবার বেশি কিছু তথ্য। জ্ঞানদাসের জন্ম আনুমানিক বা মোটামুটি, আনুমানিক না মোটামুটি 1530 আর মৃত্যু 1575। জন্মস্থান পশ্চিম বর্ধমান জেলার
কাঁদরা গ্রামে, কয় চন্দ্রবিন্দু আকার, দ ডয় শূন্য রয় আকার, কাঁদরা গ্রামে। ওকে, গোবিন্দ দাস বলরাম দাসের সঙ্গে জ্ঞানদাসও খেতুরি মহোৎসবে উপস্থিত ছিলেন। তাহলে অপশনে যদি দিয়ে দেন এদের মধ্যে কারা খেতুরি মহোৎসবে উপস্থিত ছিলেন, তাহলে কিন্তু যদি গোবিন্দ দাস আর বলরাম দাসের অপশনটা না থাকে এবং শুধু জ্ঞানদাস থাকে, তাহলে উত্তরে জ্ঞানদাস টিক করবে। ঠিক আছে, নেক্সট, জ্ঞানদাস সম্পর্কে একদম ছোট্ট তথ্য যে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। ওকে, চণ্ডীদাস রসপদ্মে অলি এ কথা কে বলেছেন? চণ্ডীদাস কোটেশনের মধ্যে রসপদ্মে অলি এ কথা কে বলেছেন? চণ্ডীদাস সম্পর্কে এই মন্তব্য কে করেছেন? জ্ঞানদাস করেছেন। ঠিক আছে, তাহলে জ্ঞানদাস সম্পর্কে প্রশ্ন আসতে গিয়ে এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে। এটা এসএসসি বাংলাতে কিন্তু প্রায়শই এসেছে। পাস এবং অনার্স আগে মানে আগেকার বছরগুলোর কথা বলছি, যেহেতু যে রিসার্চটা আমি করেছি সেখানে কিন্তু এই কোটেশনটা আমি দেখেছি যে চণ্ডীদাস রসপদ্মে অলি এ কথা কে বলেছেন। অপশন দেওয়া আছে, অপশনে কিন্তু উত্তর কি হবে? জ্ঞানদাস। ওকে, জ্ঞানদাস কোন পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, বা জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনায়, জ্ঞানদাসের কোন পর্যায়ের পদগুলি শ্রেষ্ঠ? সেটা হচ্ছে আক্ষেপ অনুরাগ। আক্ষেপ অনুরাগের কবি বলা হয় জ্ঞানদাসকে। আক্ষেপ অনুরাগ পর্যায়ের পদ রচনায় জ্ঞানদাস শ্রেষ্ঠ। আক্ষেপ অনুরাগের কবি কাকে বলা হয়? জ্ঞানদাসকে। ঠিক আছে, অনুরাগেরই একটা ভাগ আক্ষেপ অনুরাগ। নেক্সট, একদম ছোট ছোট তথ্যগুলো একদম ছোট ছোট তথ্য, সেই তথ্যের মধ্যে কিন্তু এমসিকিউ সেই তথ্য আসতে পারে, আবার এই তথ্যের মধ্যে কিন্তু তোমাদের ডিটেল কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, পদকল্পতরুতে জ্ঞানদাসের ভূমিকায় পাওয়া পদের সংখ্যা 186টি। পদকল্পতরু কি? একদম প্রথম দিকের ভিডিওগুলো দেখো, পদকল্পতরু কি সেখানে আমি বলেছি, কমেন্টে জানাও পদকল্পতরু কি। পদকল্পতরুতে কি কি স্থান পেয়েছে, পদকল্পতরু আসলে কিসের সংকলন। ঠিক আছে, পদকল্পতরুতে কিন্তু জ্ঞানদাসের ভূমিকায় পাওয়া পদের সংখ্যা কটা? 186টি। ওকে, নেক্সট, শ্রীকুমার ভট্টাচার্য কর্তৃক আবিষ্কৃত যশোদার বাৎসল্য, সিঙ্গেল কোটের মধ্যে যশোদার বাৎসল্য, এটা একটা পুঁথি। এই পুঁথিটা কি আবিষ্কার করেছেন? শ্রীকুমার ভট্টাচার্য। তাহলে শ্রীকুমার ভট্টাচার্য আবিষ্কৃত যশোদার বাৎসল্য নামে পুঁথিটি জ্ঞানদাসের ভণিতায় 20টি পদ স্থান পেয়েছে। তাহলে বুঝতে পারছো, যশোদার বাৎসল্য এটা একটা পুঁথি। এই পুঁথিটা কে আবিষ্কার করেছেন? শ্রীকুমার ভট্টাচার্য। এই পুঁথিতে জ্ঞানদাসের ভণিতায় কটা পদ পাওয়া যায়? 20টা পদ পাওয়া যায়। ওকে, নেক্সট, জ্ঞানদাস একজন উৎকৃষ্ট পদকার ছিলেন। তার কিছু, তবেই তো বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, এই 4টে নাম কেন উজ্জ্বল? আরো তো অনেক পদকর্তা রয়েছেন, কিন্তু এদের নাম কেন উজ্জ্বল? অবশ্যই এরা উৎকৃষ্ট পদকর্তা ছিলেন। তার কিছু স্মরণীয় পদ আছে। দেখো, জ্ঞানদাসের স্মরণীয় পদগুলো কি, এখন একটু অল্প করে বলি, আমরা এরপরে আরো ডিটেলে আলোচনা করব। এখন আলোচনা করার জন্য এখন বিশেষ প্রয়োজনে জ্ঞানদাসের কিছু গুরুত্বপূর্ণ পদের নাম আমি উল্লেখ করছি। প্রয়োজনটা কি বলতে বলতেই বোঝাচ্ছি। দেখো, জ্ঞানদাসের একটা খুব গুরুত্বপূর্ণ, খুব জনপ্রিয় পদ হচ্ছে রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, কিংবা সুখেরও লাগিয়া এ ঘরও বাঁধিনু, সুখেরও লাগিয়া এ ঘরও বাঁধিনু ইত্যাদি। এইসব পদগুলো কি হয়েছে, বৈষ্ণব সাহিত্যকে কিন্তু একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে, অর্থাৎ সমৃদ্ধ করেছে। সেই জন্য এই পদগুলো কিন্তু বৈষ্ণব পদ সাহিত্যের একটা আইডেন্টিটি তৈরি করে দিয়েছে। পদাবলীর গুণ ও মান বৃদ্ধিতে জ্ঞানদাসের কিন্তু একটা বিশিষ্ট ভূমিকা আছে। 16 শতক পদাবলীর স্বর্ণযুগ, 16 শতক পদাবলীর স্বর্ণযুগ। জ্ঞানদাস কিন্তু এই স্বর্ণযুগেরই কবি। ভক্তের অনুভূতিকে কবিতায় প্রকাশ করার অপূর্ব প্রতিভা তার মধ্যে ছিল। কেন পদের উল্লেখ করলাম বুঝতে পারলে, যে 16 শতক কিন্তু একটা স্বর্ণযুগ পদাবলী সাহিত্যের, আর সেই স্বর্ণযুগের কবি কিন্তু কে? কবিদের মধ্যে একজন বিশিষ্ট হলেন কিন্তু জ্ঞানদাস। ভক্তের অনুভূতিকে কবিতায় প্রকাশ করার অপূর্ব প্রতিভা তার মধ্যে ছিল। এইবার দেখো, জ্ঞানদাসের রচনা সম্পর্কে বা রচনা শৈলী সম্পর্কে, তার পদাবলীর বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোচনা করি। শব্দ ব্যবহার ও ভাষা ভঙ্গি একই রকম বলে জ্ঞানদাসকে চণ্ডীদাসের অনুসারী বলা হয়।
আগেই বললাম যে যে পথে চণ্ডীদাস পদ রচনা করেছেন সেই একই পথের অনুসারীকে জ্ঞানদাস। দেখো, শব্দ ব্যবহার, ভাষাভঙ্গি এবং ভাবেরও মিল রয়েছে চণ্ডীদাসের সঙ্গে, ঠিক আছে? তাই জ্ঞানদাসকে চণ্ডীদাসের অনুসারী বলা হয়। অকৃত্রিম সহজ রীতিনীতির দিক থেকে চণ্ডীদাসের সঙ্গে তার অবশ্যই মিল আছে। মিলটা কোথায়? দুজনের পথ একদম অকৃত্রিম, ব্রজবুলির যে সাজ গাম্ভীর্য তা নেই, সেখানে বাঙালির মিষ্টি প্রেমের বাস্তবিক আবেদনেই পরিপূর্ণ, সহজ সরল বাংলা ভাষার মতো মাধ্যমে তা প্রকাশ পেয়েছে, ঠিক আছে? অকৃত্রিম সহজ রচনা রীতির দিক থেকে চণ্ডীদাসের সঙ্গে তার মিল অবশ্যই আছে, কিন্তু মিল থাকা মানেই জ্ঞানদাস কিন্তু চণ্ডীদাসের কপি পেস্ট কবি নয়, ভাব শিষ্য। এটা কিন্তু সম্মান, এটা কিন্তু কোনোভাবেই চণ্ডীদাসের কপি পেস্ট বলা হচ্ছে এমনটা নয়, ঠিক আছে? জ্ঞানদাস একজন স্বতন্ত্র কবি। যেভাবে আমি এই পদগুলো আলোচনা করছি, এটা তোমাদের শুধু কম্পিটিটিভ এক্সাম নয়, এটা একটা যারা অনার্স এবং মাস্টার্স করছে তাদের কিন্তু কনসেপ্ট ডিপলি ক্লিয়ার হবে। প্রত্যেকটা কবি সম্পর্কে, তাদের সময়কাল সম্পর্কে, তাদের রচনা সম্পর্কে, তাদের রচনার বৈশিষ্ট্য সম্পর্কে, প্লাস খুঁটিয়ে খুঁটিয়ে তারা কিন্তু তথ্যগুলো পেয়ে যাবে, যে তথ্যগুলো তাদের যে কোনো পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একদম বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল অবধি, বারবার আমি বলছি সেই জন্য, ঠিক আছে? তো চণ্ডীদাসের অনুসারী হলেও যে কথাটা বারবার বলার, জ্ঞানদাস কিন্তু কোনোভাবেই তার কপি পেস্ট নয়, তিনি একজন স্বতন্ত্র কবি। আধুনিক কালের গীতি কবিতার বৈশিষ্ট্য তার পদে পাওয়া যাবে। অর্থাৎ বাংলা সাহিত্যের যারা স্টুডেন্ট তারা অবশ্যই জানো বিহারীলাল চক্রবর্তী এদের কবিতার কথা, যেখান থেকে কিন্তু বাংলা সাহিত্যে গীতি কবিতা একটা বিশিষ্ট রূপ পাচ্ছে, বা গীতি কবিতা একটা ডিফারেন্ট জোনার হিসাবে একটা কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে, বাংলা সাহিত্যের একটা বৈশিষ্ট্যের আইডেন্টিটি তৈরি করছে। সাহিত্যের স্বরূপ বা সাহিত্যের রূপরীতির একটা ভিন্ন একটা পার্ট, বড় অংশ হয়ে উঠছে গীতি কবিতা। সেই গীতি কবিতার কিন্তু সূত্রপাত কোথায় থেকে? তাহলে জ্ঞানদাসের লেখনী থেকেই। আধুনিক কালের গীতি কবিতার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু জ্ঞানদাসের কবিতাতে পাওয়া যাচ্ছে। তাহলে গীতি কবিতার কোথাও একটা জনক হয়ে যাচ্ছেন, কি ডাইরেক্টলি জনক না, তবে গীতি কবিতা যে বাংলা সাহিত্যকে পরবর্তীকালে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে, তার সুর, তার একটা প্রস্তুতি পর্ব কিন্তু জ্ঞানদাসের রচনার মধ্যে দিয়েই পাওয়া যাচ্ছে। তার এক প্রিপারেশন লেভেল কিন্তু জ্ঞানদাস তৈরি করে দিচ্ছেন নিজের লেখন শৈলীর মধ্যে দিয়ে, বা নিজের পদ বা কবিতার মধ্যে দিয়ে। ওকে, আচ্ছা, এবার দেখো জ্ঞানদাস সম্পর্কে কিছু তথ্য যেগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে জ্ঞানদাসের নামে প্রায় 100-2 পদ চালু আছে, প্রায় 100-2 পদ চালু আছে। ব্রজবুলিতেও কিন্তু তিনি অনেক পদ রচনা করেছেন, তবে তার বাংলা পদগুলো ব্রজবুলির পদগুলোর তুলনায় অনেক ভালো, ঠিক আছে? অনেক বেশি পাঠকের হৃদয়ে জাঁকিয়ে বসার মতো আবেদন মূল্য সেই পদগুলোর মধ্যে রয়েছে। জ্ঞানদাসের একটি বিখ্যাত পদ, যেটা কি এক্ষুনি বললাম, না এই পদটা বলিনি, দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পদ। রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল। এই পদটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পদ। এই পদ ধরে কিন্তু প্রশ্ন আসবে, এই পদটা কিন্তু ডিটেলে তোমরা পড়ে যাবে। ওকে, আরো কোন কোন পদ ডিটেলে পড়তে হবে যেটা থেকে প্রশ্ন কমন পাবেই সেটা আমি বলছি, তবে এই পদটা তোমরা দেখো যে রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল। এই পদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, জ্ঞানদাস সঙ্গীত বিষয়েও একজন বিশেষজ্ঞ। একটু আগেই বললাম যে গীতি কবিতার প্রস্তুতি পর্ব জ্ঞানদাসের লেখনীর মধ্যে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে জ্ঞানদাস কি সঙ্গীত বিষয়েও একজন বিশেষজ্ঞ। একালে রবীন্দ্রনাথ ও নজরুল যেমন নিজেদের লেখার গানে সুর দিয়েছেন, রবীন্দ্রনাথও নিজের লেখা গানে সুর দিয়েছেন, নজরুলও দিয়েছেন, সেরকম সেকালে জ্ঞানদাসও একই কাজ করতেন। কেন তাকে গীতি কবিতার প্রস্তুতকারী বা প্রস্তুতি পর্বের বিরাট ভূমিকাধারী একজন ব্যক্তি বলছি, তার কারণ হচ্ছে এগুলো, যে জ্ঞানদাস নিজের, তাহলে এটা যদি প্রশ্ন আসে যে কোন পদকর্তা, কোন বৈষ্ণব পদকর্তা নিজের লেখা পদগুলিতে গানের সুর দিতেন, ঠিক আছে, গানের সুর দিতেন, তার অপশন কিন্তু উত্তর কোনটা টিক করবে?
জ্ঞানদাস। ওকে, সম্ভবত এক্ষেত্রে জ্ঞানদাস বাংলা সাহিত্যের প্রথম কবি বা প্রথম ব্যক্তি যিনি গান লিখে সুর দিয়েছেন। পয়েন্ট টু বি নোটেড, এক্ষেত্রে জ্ঞানদাস কিন্তু বাংলা সাহিত্যের প্রথম কবি যিনি কিন্তু গান লিখে সুর দিয়েছেন। কীর্তন গানেও তার দক্ষতা ছিল বলা হয়, কীর্তনের নতুন ঢংও তিনি কিন্তু তৈরি করেছিলেন। এই জন্যই চণ্ডীদাসের তিনি ভাব শিষ্য। চণ্ডীদাস যে সহজ সরল সুললিত পদমাধুর্য বৈষ্ণব পদ সাহিত্যে নিয়ে এসছেন, সেই পথেই কিন্তু জ্ঞানদাস পা বাড়িয়ে হাঁটতে শুরু করে স্বতন্ত্র ভূমিকায় সেই ধারাকে, সেই পথকে আরো উজ্জ্বল এবং গৌরবান্বিত করে তুলেছেন। সেই জন্যই জ্ঞানদাস একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব, বৈষ্ণব পদ সাহিত্যের একজন বড় প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, এবং বলা যেতে পারে বৈষ্ণব পদ সাহিত্যে জ্ঞানদাস একজন ইন্ডিভিজুয়াল, একটা আলাদাই একটা ইনস্টিটিউশন বলা যেতে পারে জ্ঞানদাসকে। এবং বৈষ্ণব পদ সাহিত্যে সেই জন্য জ্ঞানদাস স্বতন্ত্রভাবে নিজের মহিমায় কিন্তু উজ্জ্বল হয়ে আছেন। সেজন্য বৈষ্ণব পদকর্তাদের মধ্যে জ্ঞানদাসকে কিন্তু আমরা বিশেষভাবে স্মরণ করি, বা জ্ঞানদাসের পদ বিশেষভাবে আমাদের পাঠ্যের মধ্যে স্থান পেয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার বলে দিই যে যে পদগুলো জ্ঞানদাস সম্পর্কে তোমরা পড়বে। ঠিক আছে, জ্ঞানদাস সম্পর্কে যা যা প্রশ্ন আসতে পারে মোটামুটি আমরা সেগুলো সবটাই আলোচনা করে নিলাম। জ্ঞানদাসের ব্যক্তি জীবন থেকে, তার লেখন শৈলী থেকে, জ্ঞানদাস সম্পর্কে কে কি বলেছেন, তিনি কার সম্পর্কে কি বলেছেন, জ্ঞানদাসের লেখার স্বতন্ত্র বৈশিষ্ট্য কি, বা জ্ঞানদাস বৈষ্ণব পদ সাহিত্যে জ্ঞানদাসের ভূমিকাটাই কি, এই যে গীতি কবিতার সঙ্গে জ্ঞানদাসের যে সম্পর্ক, তিনি যে সুরকার পর্যন্ত ছিলেন, তিনি যে নিজের লেখায় সুর পর্যন্ত দিয়েছিলেন, কে দিয়েছিলেন, তিনি প্রথম বাংলা কবি যিনি এই কাজটি শুরু করেছিলেন। তো এই বিষয়গুলো থেকে প্রশ্ন যা আসবে আমরা তো এটা নিয়ে আলোচনা করলাম। এইবার তোমরা এই যে পদগুলো আর তার পর্যায়গুলো বলে দেবো, এগুলো কিন্তু প্রত্যেকটা গোটা গোটা পড়ে যাবে, এর ভিতর থেকে কিন্তু এমসিকিউ পাবেই পাবে। ওকে, তো দেখে নাও, আমি 10টা পদ বলবো জ্ঞানদাস সম্পর্কে, যদি পদ পড়ে এই 10টার মধ্যেই পড়বে, মিলিয়ে নিও। দেখো, 1 নম্বর রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, পূর্বরাগের পদ। 2 নম্বর আলো মুই জানো না, আলো মুই জানো না, পূর্বরাগের পদ। 3 নম্বর দেখা আইলাম তার, দেখা আইলাম তার, পূর্বরাগের পদ। 4 নম্বর পদ তুমি কি জানো সই কানহুর প্রীতি, তুমি কি জানো সই কানহুর প্রীতি, পূর্বরাগ। পুলকিত পুলক ঢাকিতে করি কত পরকার, পুলক ঢাকিতে করি কত পরকার, এটাও পূর্বরাগের পদ। নেক্সট, কানু অনুরাগে হৃদয় ভেলো কাতর, কানু অনুরাগে হৃদয় ভেলো কাতর, অভিসারের পদ। নেক্সট, মেঘ যামিনী অতি ঘন আন্ধিয়ার, অভিসারের পদ। নেক্সট 8 নম্বর শ্যাম অভিসারে চলু বিনোদিনী রাধা, অভিসারের পদ। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, আক্ষেপ অনুরাগের পদ। বধূ তোমার গরবে গরবিনী আমি, নিবেদনের পদ। এই যে 10টা পদ বলে দিলাম, এই পদগুলো কিন্তু তোমরা ডিটেলে পড়ে যাবে। তো জ্ঞানদাস সম্পর্কে, জ্ঞানদাসের যে স্বতন্ত্র, জ্ঞানদাস যে নিজস্ব মহিমায় উজ্জ্বল, ঠিক কি কারণে, এবং তার কোন কোন পদগুলো ধরে প্রশ্ন আসবে, যেগুলো তোমরা ডিটেলে দেখে নেবে, পুরো বিষয়টা আলোচনা করলাম। জ্ঞানদাস সম্পর্কে আর অতিরিক্ত কিচ্ছু পড়ার দরকার নেই। এই যেটা বললাম এই জিনিসটাকেই তোমরা স্টাডি করো, পদগুলোকে বারবার পড়ে নাও। আর যদি এ থেকে কোনো বক্তব্য থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। তো জ্ঞানদাস কমপ্লিট করলাম, জ্ঞানদাস রেডি করো, নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।